নমস্কার বন্ধুরা, আরডি হিস্ট্রি ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি আলোচনা করব, দলিত আন্দোলন। তোমাদের মাধ্যমিকের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, শুধু পড়াশোনার জন্য নয়, এই বিষয়টি অবশ্যই জানার প্রত্যেকটি ভারতবাসীর খুব দরকার। দলিত আন্দোলনের প্রয়োজনীয়তা কী ছিল, দলিত আন্দোলনের চরিত্র এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দলিত আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল, সেই বিষয়গুলি আজকের এই আলোচনায় আমি আলোচনা করেছি। তো এই আলোচনাটি সবাই সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দলিত আন্দোলন সম্পর্কে প্রত্যেকটি ভারতবাসীর জানা খুব দরকার। তাহলে আর বেশি কথা বলবো না, চলো শুরু করি আজকের ক্লাস। চারজনের ছবি এখানে আমি দিয়েছি। প্রথম ছবিটি হচ্ছে জ্যোতিবা ফুলে, দ্বিতীয়টি নারায়ণ গুরু এবং তৃতীয় ইভি রামস্বামী, আর সর্বশেষ বি.আর. আম্বেদকর। এই চারজন, এছাড়াও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটা ভূমিকা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দলিত আন্দোলনের সম্পর্কে খুব প্রাসঙ্গিক বিষয়, জানা খুব দরকার তোমাদের, কারণ ভারতবর্ষের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সময় নিয়েছিল সেই বিষয়টি। চলো প্রথমে জেনে নেব যে দলিত আন্দোলন কি। দলিত শব্দটির তাৎপর্য আমাদের সবার আগে জানতে হবে। মারাঠি সাহিত্য থেকে দলিত শব্দটি গৃহীত হয়েছে। ব্যুৎপত্তিগতভাবে দলন থেকেই দলিত কথাটি এসেছে। এর অর্থ হলো দমন করা বা বলপূর্বক দমিয়ে রাখা। দলিত বলতে বোঝায় সেই সব মানুষকে যারা নিপীড়িত, মর্দিত, পিষ্ট ও দমিত। ভারতীয় হিন্দু সমাজ ব্যবস্থায় এক অধিকারহীন, পিছিয়ে পড়া, অনুন্নত সম্প্রদায় দলিত নামে পরিচিত। উচ্চবর্ণের মানুষের দ্বারা এরা ছিল অবহেলিত, পদদলিত। আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে এরা বঞ্চনার শিকার হয়েছিল। মন্দিরে প্রবেশ, দিঘি বা পুকুর বা ইদারার জল ব্যবহার, স্কুলে গিয়ে পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে এরা ছিল অবাঞ্ছিত। অর্থাৎ এই শব্দটির তাৎপর্য তোমাদেরকে জানতে হবে। এদের জীবন, এদের দুঃখ দুর্দশার কাহিনী, আজ এই বিষয়টি আজকের আলোচনার মূল প্রাসঙ্গিক বিষয়। যে তারা আর্থসামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে বঞ্চনার শিকার যেমন হয়েছে, পাশাপাশি সামাজিক ক্ষেত্র, ধর্মীয় ক্ষেত্রে তাদের প্রবেশ নিষেধ ছিল এবং বিদ্যালয়ের পঠন পাঠনও তারা সাধারণ মানুষদের সঙ্গে পাশাপাশি গ্রহণ করতে পারত না। গান্ধীজি এই শ্রেণীর মানুষকে, দলিত শ্রেণীর মানুষকে হরিজন আখ্যা দিয়েছেন। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন এদের নেতা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দলিত আন্দোলন বিভিন্ন নামে পরিচিত ছিল। কেরলে নাম ছিল এজাহারা, তামিলনাড়ুতে নাদার, মহারাষ্ট্রে মাহার, দিল্লিতে বাল্মীকি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ে চামার, বাংলায় নমশূদ্র ও সরকারি পরিভাষায় বর্তমানে বলা হয় তপশিলি ভুক্ত, তপশিলি জাতিভুক্ত, এসসি এসটি যে শ্রেণীর মানুষ তাদেরকে বলা হচ্ছে সরকারি পরিভাষাতে। তো চলো এই চিত্রটি আমরা একবার দেখে নিই যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোথায় কিভাবে তাদের চিহ্নিত করা হতো। এই যে ভারতবর্ষের মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ, কেরালায় তাদের নাম ছিল কি এজাহারা, তামিলনাড়ুতে ছিল নাদার, মহারাষ্ট্রে নাম ছিল মাহার, পশ্চিমবঙ্গে নাম ছিল নমশূদ্র, দিল্লিতে নাম ছিল বাল্মীকি, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এখানে নাম ছিল চামার। এই ভারতবর্ষের মূলত এই চিত্রটি বিভিন্ন অঞ্চলে
এক একটি অঞ্চলে এদের এক একটি নামে ভূষিত করা হয়েছিল এবং সেই শ্রেণীর মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে তারা ভারতবর্ষে তাদের অধিকারের জন্য তারা আন্দোলন করেছিল। তো সেই আন্দোলনগুলোই আমরা জেনে নেব যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। তার আগে আমরা আজকের যে বিষয় যে আলোচনা করব সেই আলোচনা থেকে আমরা কি কি জানতে পারবো একবার দেখে নিই। কি জানতে পারবো? দলিত কথার অর্থ, ভারতে দলিত আন্দোলনের ইতিহাস, ভারতের বিভিন্ন রাজ্যে দলিতদের অবস্থান, দলিত আন্দোলনের নেতৃত্বদের সম্পর্কে জানতে পারবো, দলিত আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক সম্পর্কে আমরা জানবো। এই বিষয়গুলোর উপরেই মূলত আমাদের আজকে আলোচনা। তো ওই জন্য পুরোটাই দেখবে এবং পরীক্ষার জন্য শুধু নয়, এই বিষয়টি প্রত্যেকটি ভারতবাসীর জানা খুব দরকার। যে আমরা মাঝে মাঝে বিতর্ক করি যে এসসি এসটি সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে কি না নেই, এই বিতর্ক আমরা রাস্তাঘাটে বিভিন্ন সময় দেখতে পারি। তার আগে আমাদের একটু জানা দরকার যে এই শ্রেণীর মানুষদের সংগ্রামের কাহিনীটাও আমাদের একবার জেনে নেওয়া দরকার। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দলিত আন্দোলনের চিত্রগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব। হিন্দু ধর্মে 4টি বর্ণ আছে: ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য ও শূদ্র। মনু সংহিতাতে অনুযায়ী শূদ্র বর্ণের নিচে সমাজের আর এক শ্রেণীর মানুষ আছে, তারা হলো দলিত। মনু সংহিতায় বলা হয়েছে দলিতরা হলো দস্যু, তারা গাছতলা বা কবরস্থানের পাশে বসবাস করে, তাদের সম্পত্তি হলো কুকুর ও গাধা, তারা লোহার গহনা পরে, ধার্মিক ব্যক্তি তাদের সংস্পর্শে আসে না, তাদের সঙ্গে উচ্চবর্ণের কেউ যোগাযোগ রাখলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ছিল মনু সংহিতার উদ্ধৃতি। বুঝতেই পারছো যে হিন্দু ধর্মের একটি ধর্মগ্রন্থে দলিতদের সম্পর্কে কি চিন্তা ভাবনা ছিল। তো দলিতরা মনু সংহিতার বিধানের সর্বতভাবে বিরোধী ছিল। অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অধিকার থেকে দলিতরা বঞ্চিত ছিল। অর্থাৎ মন্দিরে প্রবেশ, পুকুর জলাশয় ব্যবহার, বিদ্যালয়ে লেখাপড়া, সামাজিক মেলামেশার ক্ষেত্রে দলিতরা বঞ্চিত ছিল। দলিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মধ্য ভারতের মাহার সম্প্রদায়, দক্ষিণ ভারতের ইজাভা ও পুলায়া সম্প্রদায় এবং বাংলার নমশূদ্র সম্প্রদায়। দিল্লিতে বাল্মীকি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের চামান নামে খ্যাত ছিল। আমরা আগেই মানচিত্রের মধ্য দিয়ে তোমাদের কিন্তু এই চিত্রগুলো আমি দেখিয়েছি। এবার আমরা মূল বিষয়ে প্রবেশ করব। আমরা দলিত আন্দোলনের নেতৃত্বদের সম্পর্কে খুব ভালো করে জেনে নেব। ছবিটি দিচ্ছ দক্ষিণ ভারতেরই একজন দলিত আন্দোলনের নেতৃত্ব জ্যোতিবা ফুলে। 19 শতকের শেষ দিকে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে জ্যোতিবা ফুলের নেতৃত্বে ধারাবাহিকভাবে বর্ণপ্রথা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। তার সহধর্মিণী সাবিত্রীবাই তার সংস্কার আন্দোলনের একান্ত সহযোগী ছিলেন। তো এই আন্দোলন, দলিতদের যে আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছিলেন জ্যোতিবা ফুলে। তার সহধর্মিণী সাবিত্রীবাই সম্পর্কে একটা ছোট্ট তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি। তিনি ভারতবর্ষের প্রথম মহিলা প্রধান শিক্ষিকা। বিষয়টা নোট করে রেখো অবশ্যই। তো এই দলিতদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছিলেন জনসাধারণের কাছে। তিনি ছিলেন মহাত্মা। 1837 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ গড়ে তুলে অস্পৃশ্য দলিত সম্প্রদায়ের উন্নয়নের আন্দোলন পরিচালনা করেন জ্যোতিবা ফুলে। মহারাষ্ট্রে তার আন্দোলন সত্যশোধক সমাজ, মনে রাখবে এই পয়েন্টগুলো।
পরবর্তীকালে যে নেতৃত্বের কথা আমরা বলবো তার নাম নারায়ণ গুরু। নারায়ণ গুরু দক্ষিণ ভারতের দলিতদের আন্দোলনকে যিনি এগিয়ে নিয়ে যান তিনি শ্রী নারায়ণ গুরু। শ্রী নারায়ণ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে একধারে জাতীয় আন্দোলনের সঙ্গে সামাজিক আন্দোলনকে এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন। তারই অনুপ্রেরণায় আন্দোলন শুরু হয় মন্দিরে প্রবেশ সংক্রান্ত। 1924 খ্রিস্টাব্দে মন্দিরে প্রবেশ বা মন্দিরের রাস্তায় হাঁটার অধিকারের দাবিতে আন্দোলন শুরু হয়, যা ইতিহাসে ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এন কুমার আসান এবং টি কে মাধবন প্রমুখ। এইভাবে গড়ে উঠেছিল মন্দিরে প্রবেশাধিকার আন্দোলন। বুঝতেই পারছো, শ্রী নারায়ণ গুরুর আন্দোলন জাতীয় আন্দোলনের সঙ্গে সামাজিক আন্দোলনকে তিনি যুক্ত করতে চেয়েছিলেন। অর্থাৎ সেই সময় দলিত শ্রেণীদের মন্দিরে প্রবেশের তো অধিকার ছিলই না, মন্দিরের যাওয়ার যে রাস্তা সেই রাস্তা ব্যবহারেরও অধিকার ছিল না। শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে এই যে ভাইকম সত্যাগ্রহ আন্দোলন, তার মূলত আন্দোলনের গতিমুখ ছিল মন্দিরে প্রবেশ বা মন্দির সংলগ্ন রাস্তা দিয়ে হাঁটার অধিকারের দাবি। তো এটা মনে রাখবে শ্রী নারায়ণ গুরু ভাইকম সত্যাগ্রহ আন্দোলন। এরপরে যার কথা বলবো তামিলনাড়ুর একজন কংগ্রেসের নেতৃত্ব ইভি রামাস্বামী নাইকার। 1925 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা ইভি রামস্বামী নাইকার হিন্দু ধর্ম ও ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। দলিত শ্রেণীর জন্য সামাজিক সমতার ও সম অধিকার দাবি করেন। তিনি মূলত তামিলনাড়ুতে গড়ে ওঠা এই আন্দোলনের নাম দেন আত্মমর্যাদা আন্দোলন বা সেলফ রেসপেক্ট। 1925 খ্রিস্টাব্দে আত্মমর্যাদার যে আন্দোলন ছিল মূলত ব্রাহ্মণ বিরোধী আন্দোলন। এই আন্দোলনের ক্রমশ উগ্র রূপ ধারণ করে। জাস্টিস পার্টি ব্রাহ্মণতন্ত্রের আধিপত্যের বিরুদ্ধে দলিত সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে। অর্থাৎ ইভি রামস্বামী নাইকারের আন্দোলনের মূল লক্ষ্য ছিল হিন্দু ধর্ম ও ব্রাহ্মণদের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে। এই আন্দোলনের নাম হচ্ছে সেলফ রেসপেক্ট মানে আত্মমর্যাদার জন্য আন্দোলন। এরপর যার কথা বলবো তোমরা সকলেই তার নাম জানো, বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর জন্মেছিলেন মহারাষ্ট্রের মাহার নামক দলিত শ্রেণীভুক্ত পরিবারে। সংকীর্ণ পরিসরে গণ্ডিবদ্ধ দলিত আন্দোলনকে তিনি সর্বভারতীয় স্তরে উন্নীত করেন। তিনি ব্যক্তিগতভাবে লড়াই চালিয়ে দলিতদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থান পাল্টে দেন। তিনি সর্বভারতীয় দলিত সমাজের আর্থসামাজিক ও রাজনৈতিক চেহারাই পাল্টে দেন। ভারতীয় সংবিধানে ও তার প্রতিফলন ঘটে। অস্পৃশ্য শ্রেণীভুক্ত হওয়ায় আম্বেদকর দলিত জীবনের অপমান, উদ্বেগ, হতাশা ও অবহেলা, অমর্যাদা মর্মে মর্মে অনুভব করেন এবং দলিতদের উন্নতি বিধানে সচেষ্ট হন। অর্থাৎ আম্বেদকর নিজে মাহার শ্রেণীভুক্ত দলিত সমাজ থেকে উঠে এসেছিলেন। তার যে সংগ্রাম, তার জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি যেভাবে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হয়েছে, তিনি তার উপলব্ধি দিয়ে তার আন্দোলনকে পরিচালিত করেছিলেন। এইভাবে আম্বেদকর তার আন্দোলনকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং তার আন্দোলনগুলোকে যে সংগঠিত করেছিলেন, তার দাবিগুলো কি ছিল সেটা একবার আমরা দেখে নিই। মূল দাবি ছিল জলাশয় ও মন্দিরে ঢোকার অধিকার, তেমনি দলিতদের প্রশাসনিক দায়িত্ব দেওয়ার ব্যাপারেও তারা যথেষ্ট সচেতন ছিলেন। 1927 খ্রিস্টাব্দে আম্বেদকর এর অনুগামী তাদের প্রথম রাজনৈতিক
সম্মেলনে মনুসংহিতি বা মনুস্মৃতি পোড়ানোর মাধ্যমে হিন্দু ধর্মের সঙ্গে তাদের বিচ্ছেদের কথা জানায়। 1920 দশক থেকে আম্বেদকর মাহারদের নিয়ে একটি স্বতন্ত্র আন্দোলন গড়ে তোলেন। 1931 খ্রিস্টাব্দে ভোটাধিকারকে কেন্দ্র করে গান্ধীজির সঙ্গে বিতর্ক হয়, যা গান্ধী আম্বেদকর বিতর্ক নামে খ্যাত। 1932 খ্রিস্টাব্দে গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তির মধ্য দিয়ে এই বিতর্কের অবসান ঘটে। পুনা চুক্তি আম্বেদকরের মনোপুত না হয় তিনি কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য আলাদা পার্টি তৈরি করেন, যার নাম দেন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। পরবর্তীকালে তিনি ভারতের দলিতদের স্বার্থ রক্ষার জন্য 1942 খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশিলি ফেডারেশন গঠন করেন। বুঝতেই পারছো তার দাবিগুলো। বিতর্ক, সারা ভারতের দলিতদেরকে সংগঠিত করার জন্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, 42-এ তপশিলি ফেডারেশন গঠন করেন। অর্থাৎ আম্বেদকর তার জীবদ্দশায় দলিতদের জন্য ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন। এবার আমরা পশ্চিমবঙ্গের 19 শতকে ভারতবর্ষের যে দলিত সম্প্রদায়ের নেতৃত্বে তাদের আর্থসামাজিক অধিকার অর্জনের যে সংগ্রাম শুরু হয়েছিল তার প্রভাব আমাদের বাংলায় পড়েছিল। বাংলায় এই আন্দোলন নমশূদ্র বা চণ্ডাল বা মতুয়া আন্দোলন নামেই পরিচিত। শ্রী হরিচাঁদ ঠাকুর নমশূদ্রদের মধ্যে আত্মমর্যাদা সৃষ্টির জন্য তার শিষ্যদের মতুয়া নামে অভিহিত করেন এবং তিনি ব্রাহ্মণ, জমিদার, পুরোহিত শ্রেণীর অবিচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হন। হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর পরবর্তীকালে এই আন্দোলনকে সর্বভারতীয় স্তরে নিয়ে গিয়েছিলেন। তিনি প্রথম চণ্ডালদের নাম পরিবর্তন করে নমশূদ্র রাখার দাবি জানান। 1911 খ্রিস্টাব্দে তার এই দাবি জনগণনায় স্বীকৃতি লাভ করে। পরবর্তীকালে বাংলায় নমশূদ্রদের নিয়ে বিভিন্ন মাত্রার রাজনৈতিক আন্দোলন গড়ে তুলেছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। অর্থাৎ ভারতবর্ষের প্রেক্ষাপটে বাংলাতেও দলিত আন্দোলন নমশূদ্রদের নেতৃত্বে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল কিন্তু জমিদারদের এবং পুরোহিত শ্রেণীর অবিচার ও শোষণের বিরুদ্ধে। যদিও এই আন্দোলনকে মূলত গুরুচাঁদ ঠাকুর সর্বভারতীয় স্তরে পৌঁছে দিয়েছিলেন, পরবর্তীকালে যোগেন্দ্রনাথ মণ্ডল এই আন্দোলনকে আরো উন্নত মাত্রায় পৌঁছে দিয়েছিল। এভাবে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সংক্ষিপ্তভাবে দলিত আন্দোলনগুলোকে আলোচনা করলাম। এবার জেনে নেব দলিত আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের উদারপন্থী মানসিকতা দ্বারা অবদমিত ও অনুন্নত শ্রেণীর উন্মেষের পথ খুলে দিয়েছিল, যার ফলশ্রুতি তাদের আন্দোলনের পথে পরিচালিত করেছিল। দলিত আন্দোলন ছিল উচ্চবর্ণের বিরুদ্ধে অস্পৃশ্যদের জেহাদ ঘোষণা এবং তা ব্রিটিশ শাসনকালেই প্রথম দেখা যায়। প্রথম দিকে আন্দোলনের লক্ষ্য ছিল অস্পৃশ্যতা বিরোধিতা, কিন্তু পরবর্তীতে আন্দোলনগুলি অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষ্যে পরিচালিত হয়। ভারতীয় সমাজ ব্যবস্থায় দলিত আন্দোলন একটি প্রধান গণতান্ত্রিক আন্দোলন হিসেবে গণ্য হয়। বুঝতে পারছি যে আন্দোলন কিন্তু উচ্চবর্ণের বিরুদ্ধে, তাদের যে অস্পৃশ্যতা তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা ছিল এই আন্দোলন। এই আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল, কারণ ব্রিটিশদের উদারপন্থী মানসিকতার দ্বারাই এই আন্দোলন হওয়ার রাস্তা তৈরি করে দিয়েছিল। এই আন্দোলন ভারতীয় সমাজ ব্যবস্থাকে কিন্তু একটি চপটাঘাত বলা যেতে পারে। এই আন্দোলনের চরিত্রগুলো শুধু পড়লে হবে না, তোমাকে অনুভব করতে হবে যে কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে আন্দোলন তৈরি হচ্ছে।
ভারতের বিভিন্ন প্রান্তে দলিত আন্দোলনগুলি বিভিন্ন নামে পরিচিত ছিল। মহারাষ্ট্র, পাঞ্জাবের যে দলিত আন্দোলন, উত্তরপ্রদেশ মূলত হিন্দু আন্দোলন, আর তামিলনাড়ুতে ছিল আদি দ্রাবিড় আন্দোলন, এবং বাংলায় এটি নমশূদ্র আন্দোলন। অর্থাৎ পাঞ্জাবে মহারাষ্ট্রে দলিত, উত্তরপ্রদেশে আদি হিন্দু, তামিলনাড়ুতে আদি দ্রাবিড়, বাংলায় নমশূদ্র আন্দোলন হিসেবে পরিচিত ছিল। মানে এই চরিত্রটা এরকমই ছিল। গান্ধীজির হরিজন আন্দোলনের উদ্দেশ্য ছিল অস্পৃশ্যতা দূরীকরণ ও দলিত উন্নয়নে গঠনমুখী কর্মসূচি প্রণয়ন। তিনি দলিতদের হিন্দু সমাজের অংশ হিসেবে প্রতিপন্ন করেন এবং তাদের জাতীয় আন্দোলনে যুক্ত করার চেষ্টা করেন। অর্থাৎ গান্ধীজি আন্দোলন দলিতদেরকে হিন্দু সমাজের বাইরে না, হিন্দু সমাজের অন্তর্ভুক্ত ধরে নিয়েই তিনি তার আন্দোলনকে সংগঠিত করেছিলেন। তো দলিত আন্দোলনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই আন্দোলন হিন্দু ধর্ম থেকে নিজেদের পৃথক করতে চেয়েছিল এবং সব দলের গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিল। মানে গান্ধীজি চেষ্টা করেছিল আন্দোলনকে হিন্দুদের মধ্যে রাখতে, আম্বেদকর চেষ্টা করেছিল আন্দোলনটাকে হিন্দু সমাজের বাইরে নিয়ে আসতে। কারণ এই দলিতদের উপরে সব থেকে বেশি নির্যাতন বা অত্যাচার বা বঞ্চনা করেছে হিন্দু ধর্মেরই 4টে শ্রেণী। তো এভাবে যে দলিত আন্দোলনের যে চরিত্র, এখান থেকে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক সূত্রপাত হবে। গান্ধীজির জীবনের অন্যতম লক্ষ্য ছিল অস্পৃশ্যতা সমস্যার সমাধান করা। তিনি অস্পৃশ্য দলিত সম্প্রদায়কে হরিজন বা ঈশ্বরের আপনজন আখ্যা দিয়েছিলেন। তিনি তার বিভিন্ন রচনায় বারবার হরিজন শব্দটি ব্যবহার করেছেন। ডক্টর আম্বেদকর গান্ধীজির হরিজন শব্দ ব্যবহারের বিরোধিতা করেছেন। যখন মুম্বাই আইনসভায় হরিজন শব্দটিকে আইনগত স্বীকৃতি দিতে বিল পেশ করা হয়, তখন আম্বেদকর তার বিরোধিতা বা সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে হরিজন শব্দের দ্বারা অস্পৃশ্যতার একটি সুমিষ্ট নামকরণ করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ গান্ধীজি হরিজনের ভূষণ, হরিজন উপাধি দেওয়া আম্বেদকরের কাছে মনে হয়েছিল যে এটা একটা সুমিষ্ট প্রলেপ দেওয়া হচ্ছে, মানে ভেতরে ঘৃণা বঞ্চনার ক্ষোভগুলোকে জমিয়ে রেখে উপরে একটি সুন্দর নাম দেয়া হচ্ছে। মানে যতদিন না পর্যন্ত একে গ্রহণ করা হয় দলিতদেরকে সমাজে, সেই গ্রহণ না করে শুধু একটা সুন্দর নামকরণ করা হচ্ছে, এটাই কিন্তু আম্বেদকরের মূল বক্তব্য ছিল। গান্ধীজি হিন্দু সমাজের জাতিভেদ প্রথাকে সমর্থন করতেন। তিনি জাতিভেদ প্রথার অবসান চাননি, তিনি শুধু অস্থিরতা দূর করতে চেয়েছিলেন। কিন্তু ডক্টর আম্বেদকর মনে করতেন অস্পৃশ্যতা জাতিভেদ প্রথার পরিণাম। যতদিন জাতিভেদ প্রথা থাকবে ততদিন অস্থিরতা দূর করা যাবে না। এখানেই গান্ধীজির সঙ্গে আম্বেদকরের মতভেদ। গান্ধীজি চাইতেন জাতিভেদ থাক, অস্থিরতাকে দূর করতে হবে, আর আম্বেদকর বলতেন যে জাতিভেদ যতদিন থাকবে ততদিন এই অস্থিরতাকে দূর করা যাবে না। এই দুজনের মধ্যে বিতর্ক। এই বিতর্ক পরবর্তীকালে গান্ধীজি হিন্দু সমাজের চতুবর্ণ প্রথার বিশ্বাসী ছিলেন। তিনি শূদ্রত্বকে ঈশ্বরের দান হিসেবে মেনে নিতে বলেন। তাই শূদ্রত্ব প্রথা অবসানের কোনো ইচ্ছা তার ছিল না। তিনি শূদ্রত্ব এর পরিণতি অস্পৃশ্যতা দূর করতে চেয়েছিলেন। আম্বেদকর চতুবর্ণের বিরোধী ছিলেন, তাই তিনি শূদ্রদের শূদ্রত্ব অবসানের দাবিও করেছেন। পরিষ্কার ওদের দুজনের মতভেদ চরম আকারে ছিল। গান্ধীজি হিন্দু ধর্মের মধ্যে থেকে হিন্দু ধর্মের নিয়ম নীতি মেনে অস্থিরতা দূর করতে চাইছিলেন, আর আম্বেদকর বলতেন যতদিন জাতিভেদ আছে, যতদিন অস্পৃশ্যতা থাকবে, ততদিন এই অবসান হবে না, এই অস্থিরতা দূর হবে না। 1932 খ্রিস্টাব্দে
গান্ধীজি নিখিল ভারত অস্পৃশ্যতা বিরোধী সংঘ অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লীগ প্রতিষ্ঠা করেন। ডক্টর আম্বেদকর ওই সংঘের সদস্য ছিলেন। পরে তিনি পদত্যাগ করেন। তিনি বলেন, যে সংঘের পরিচালক মণ্ডলীতে অস্পৃশ্য সম্প্রদায়ের প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠতা নেই, মানে থাকা উচিত, এই ইস্যুতে তিনি পদত্যাগ করেন এবং এই সংঘের মূল লক্ষ্য হওয়া উচিত অস্পৃশ্য শ্রেণীর শিক্ষা, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার অর্জনের জন্য আন্দোলন করা। এভাবে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে বারে বারে বিতর্ক তৈরি হয়েছে, মতভেদ তৈরি হয়েছে। 1934 খ্রিস্টাব্দে ডক্টর আম্বেদকর লাহোরে জাতপাত সমিতির অধিবেশনে পাঠানো অভিভাষণে লেখেন, বিভিন্ন জাতের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন করলে জাতপাত প্রথা এবং অস্পৃশ্যতা দূরীকরণ সম্ভব। গান্ধীজি এই বক্তব্য খণ্ডন করে হরিজন পত্রিকায় তার বিস্ময় প্রকাশ করেন যে আম্বেদকর একজন হিন্দুর দ্বারা লালিত পালিত হয়ে হিন্দু রাজার সহায়তায় শিক্ষা অর্জন করে কিভাবে তিনি হিন্দু ধর্মত্যাগের কথা ভাবতে পারেন। অর্থাৎ জাতপাতের সমীকরণ তুলে দিয়া মানে হিন্দু ধর্মের তুলে দিয়া, এটাই কিন্তু গান্ধীজির মূল বক্তব্য। মানে হিন্দু ধর্ম যা আছে সেটাকে রেখে তার মধ্য থেকে সংস্কার। আর আম্বেদকর অনুভব করেছিলেন যে কোনদিন সম্ভব নয়। মূলত বিভিন্ন জাতের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছাড়া এই অস্পৃশ্যতা কোনোদিন দূর করা যাবে না। 32 খ্রিস্টাব্দে ডক্টর আম্বেদকরের দাবির ভিত্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড অনুন্নত তপশিলি জাতির পৃথক নির্বাচন ব্যবস্থা ঘোষণা করেন। গান্ধীজি এর প্রতিবাদে আমরণ অনশন করেন। অবশেষে আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি 1932 সেপ্টেম্বরে সম্পাদিত হয়। এই চুক্তিতে দলিত সম্প্রদায়ের জন্য যৌথ নির্বাচনের ব্যবস্থা স্বীকৃতি হয়। এবার তাদের জন্য বেশি আসন নির্দিষ্ট করা হয়। এইভাবে কিন্তু গান্ধীজি অনুন্নত সম্প্রদায়কে জাতীয় আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামেস ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারার যে নীতি ঘোষণা করেন সেটা কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা। এই দ্বারা অনুন্নত সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গঠনের প্রস্তাব করা হয়। এই প্রস্তাব কার্যকরী হলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হতো এবং অনুন্নত সম্প্রদায় বন্য হিন্দুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। গান্ধীজি এই নীতির তীব্র বিরোধিতা করেন এবং এর প্রতিবাদে 20 সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেন। এ সময় আম্বেদকর তার সঙ্গে আলোচনা করেন এবং 25 সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষর। এর দ্বারা হিন্দুদের ক্ষেত্রে যৌথ নির্বাচনের নীতি স্বীকৃতি হয় এবং সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে প্রাপ্ত আসনের দ্বিগুণ আসন তপশিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করা হয়। এইভাবে গান্ধী আম্বেদকরের মধ্যে বিতর্কের অবসান ঘটে, যদিও এই অবসান দীর্ঘস্থায়ী ছিল না। কারণ ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে অন্য যেসব সামাজিক গোষ্ঠী কংগ্রেসি জাতীয়তাবাদী আন্দোলন থেকে নিজেদের দূরে রেখেছিল তারা হলো অব্রাহ্মণ এবং অস্পৃশ্যরা। ভারতের স্বাধীনতার পর কংগ্রেস আম্বেদকর সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত করলে আম্বেদকর ভারতীয় সংবিধানে দলিতদের অধিকার প্রতিষ্ঠা করেন। 1951 খ্রিস্টাব্দে তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী নিযুক্ত হন এবং 1956 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। অর্থাৎ আম্বেদকরের যে আন্দোলন, আম্বেদকরের যে দাবি, তিনি তার পরবর্তীকালে তিনি কিন্তু খসড়া কমিটির চেয়ারম্যান যখন হন সংবিধান রচনার, তখন কিন্তু তিনি তার সুযোগ সেই সুযোগটিকে তিনি কাজে লাগিয়েছিলেন এবং ভারতবর্ষের সংবিধানে তিনি তপশিলি জাতিভুক্তদের জন্য কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করেন। এভাবে ভারতবর্ষের দলিত আন্দোলনের প্রেক্ষাপট উপরিউক্ত যে আলোচনা থেকে এই সিদ্ধান্ত আসা যায় যে ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপটে
দলিত আন্দোলনের প্রয়োজনীয়তা ছিল। সমাজের একটি অংশের মানুষকে বাইরে রেখে সমাজের সার্বিক উন্নতি হতে পারে না। দলিত আন্দোলন সমাজের গোড়ামির মূলে কুঠারাঘাত করেছিল, মানুষের আদিম চিন্তা ভাবনার পরিবর্তন ঘটিয়েছিল। ভারতের বিভিন্ন প্রান্তের আন্দোলনগুলি রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রভাবিত করেছিল, যার ফলশ্রুতি ভারতের সংবিধান স্বাধীনতার পর সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন আম্বেদকর। তিনি ভারতীয় সংবিধানে দলিতদের অর্থাৎ তপশিলি জাতি ও উপজাতিদের অধিকার প্রতিষ্ঠা করেন। মূলত এই আজকের পাঠ্য বিষয়টি থেকে তোমরা বুঝতে পারছো দলিত শ্রেণীদের আন্দোলনের প্রয়োজনীয়তা। প্রিয় ছাত্রছাত্রী, আমার বন্ধুরা, আজকের লেসনটা একটু বড় হয়ে গেল। সকলকে শোনার জন্য, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিও। এবং আবারও সকলকে আমার এই চ্যানেল দেখার জন্য, সমর্থন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থেকো, সাবধানে থেকো এবং পড়াশোনা করতে থাকো।